ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইংরেজি সাহিত্যের এমন একটি কবিতা নিয়ে পড়তে চলেছি, যেখানে একজন হাজবেন্ড বা একজন স্বামী তার একটি ভয়ঙ্কর যে অপরাধ, সেই ভয়ঙ্কর অপরাধের কথা সে নিজ মুখেই স্বীকার করে নিচ্ছে তার মৃত স্ত্রীর একটি ছবি দেখিয়ে। আশা করি তোমরা বুঝতেই পারছো যে আজকে আমাদের বিষয়বস্তু কি হতে চলেছে। আজকে আমরা পড়ব কবি রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস, এই বিখ্যাত কবিতাটি। কবি রবার্ট ব্রাউনিং ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত কবি। ওনার লেখা মাই লাস্ট ডাচেস এই কবিতাটি প্রকাশিত হয় 1842 সালে একটি কাব্যগ্রন্থ যার নাম ড্রামাটিক লিরিক্স। সেখানে এই কবিতাটি রেনেসাঁস যুগের এক বাস্তব চিত্রকে তুলে ধরে। এই কবিতায় ফেডেরার ডিউক আলফোনসো ডে স্টেট এর প্রথম স্ত্রী লুক্রেজিয়া ডে মেডিসি সম্পর্কে লেখা। ইতিহাসে বলা হয় যে লুক্রেজিয়ার যে রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যুর জন্য মূলত ডিউক অফ ফেরেরা আলফোনসো টু তিনিই দায়ী। মাই লাস্ট ডাচেস এই কবিতায় ডিউক ফেরেরা তিনি একজন মেসেঞ্জার বা একজন বার্তাবাহক বা একজন দূত। এই একজন বার্তাবাহককে ডিউক অফ ফেরেরা তিনি তার যে শেষ স্ত্রী তার একটি পোর্ট্রেট বা একটি ছবি তিনি দেখাচ্ছেন। একজন নামকরা শিল্পী যার নাম ফ্রা প্যান্ডলফ, তিনি এই ছবিটি এঁকেছিলেন। ডিউক সেই মেসেঞ্জারকে জানায় যে তার স্ত্রী খুব মিশুক ও খুব হাসি মুখে থাকার মানুষ। প্রকৃতির সামান্য উপাদানও তার মনকে আনন্দিত করে তুলত। এইসব আচরণ ডিউক মোটেও সহ্য করতে পারত না। তিনি চাইতেন যে তার স্ত্রী যেন সবসময় তাকেই বেশি প্রাধান্য দেয় এবং তার কথা যেন অক্ষরে অক্ষরে পালন করে। ডিউক তাকে যেন কৃতদাস স্বরূপ আচরণ করত। অপরদিকে ডাচেস ছিল মুক্তমনা ও স্বাধীনতা প্রিয়। এটাই ডিউকের পছন্দ হতো না। শেষে ডিউক বলেন যে তিনি এমন ব্যবস্থা করেন যে ডাচেস যেন আর হাসতে না পারে। অর্থাৎ পক্ষান্তরে ডিউক এখানে নিজের যে করা পাপ কাজ, সেই পাপ কাজের স্বীকারোক্তি তিনি নিজ মুখেই করে নিচ্ছেন। অর্থাৎ ডিউক ডাচেসকে হত্যা করার আদেশ দিয়েছিলেন। এই নিয়েই এই রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস কবিতাটি লেখা হয়েছে। কবি রবার্ট ব্রাউনিং এর রচিত এই মাই লাস্ট ডাচেস কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ। এখানে ফেডেরার ডিউক একজন বার্তাবাহককে তার মৃত স্ত্রীর ছবিটা দেখিয়ে নিজের যে অহংকারী চরিত্র ও নিষ্ঠুর মানসিকতার তা বর্ণনা করছেন। এখানে ডিউকের কথার আড়ালে এক ভয়ঙ্কর সত্য ও নারীদের দমন পীড়নের ভয়ঙ্কর কাহিনী লুকিয়ে আছে। এই কবিতাটিকে ড্রামাটিক মনোলগ বলার পিছনে বেশ কিছুগুলো কারণ রয়েছে। যেমন এখানে বক্তা যার সঙ্গে কথা বলছেন তিনি একজন নীরব শ্রোতা। এছাড়া বক্তার কথার মধ্য দিয়ে তার চরিত্র ও মানসিকতার প্রকাশ পাওয়া যাচ্ছে। মাই লাস্ট ডাচেস কবিতাটির এই সমস্ত বৈশিষ্ট্য বর্তমান, তাই এই জন্য এই কবিতাকে ড্রামাটিক মনোলগ বা স্বগতিক কবিতা হিসাবে আমরা বলতে পারি। যদি থিম সম্পর্কে বলতে হয় তাহলে এই মাই লাস্ট ডাচেস কবিতাটি মূলত 5টি থিমের পর নির্ভর করে গড়ে তোলা হয়েছে বা রচনা করা হয়েছে। যেমন ক্ষমতার অপব্যবহার, ঈর্ষা ও সন্দেহ, নারীর উপর পুরুষতান্ত্রিক সমাজের আধিপত্য, শিল্প ও বাস্তবতার সম্পর্ক, অহংকার, আত্মমুগ্ধতা। এই 5টি থিমের পর ভিত্তি করে এই কবিতাটিকে রচনা করা হয়েছে। প্রথম থিম সম্পর্কে যদি আমরা বলি তাহলে আমরা দেখতে পাবো যে ডিউক আলফোনসো টু তার 900 বছরের পারিবারিক ঐতিহ্যকে মূল্যবান বলে মনে করেন। ডিউক এতটাই সন্দেহপ্রবণ যে তিনি ডিউকের স্ত্রীর হাসি মুখে কথা বলা সহ্য করতে পারতেন না। তিনি তার এই হাসি ও আনন্দকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, যদিও বা তার স্ত্রীর জীবিত অবস্থায় থাকতে থাকতে তিনি এই নিয়ন্ত্রণ করার কোনো কাজই সফলভাবে করে উঠতে পারেননি। অর্থাৎ তার স্ত্রীকে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন না। থিম নাম্বার 2, যদি ঈর্ষা ও সন্দেহ এই থিম নিয়ে আলোচনা করতে হয় তাহলে আমরা বলবো যে ডাচেস লুক্রেজিয়া ছিলেন একজন মুক্তমনা ও আনন্দপ্রিয় মানুষ। প্রকৃতির সমস্ত উপাদানে তিনি আনন্দ খুঁজে বেড়াতেন। তিনি সবার সাথে সর্বদা হাসি মুখে কথা বলতেন এবং ডিউক এটাই পছন্দ করতো না। এতে ডিউকের তীব্র হিংসা হতো। ডিউক ভাবতো যে আমার সঙ্গে তার যে হাসি, অর্থাৎ আমার সঙ্গে তার যে সম্পর্ক, আর অন্য কারো সঙ্গে তার যে কথাবার্তা, তাদের যে আচরণ, সেই আচরণের মধ্যে তিনি অর্থাৎ ডিউক কোনো মতে কোনো পার্থক্য করতে পারতেন না। তার কাছে তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক এবং অন্যান্য লোকেদের সঙ্গে তার স্ত্রীর কথা বলাটা, দুটোর মধ্যেই কোনো বিভেদ না থাকায় তিনি দুটোকেই সমান বলে মনে করতেন এবং এইখানেই ডিউকের প্রবল হিংসা, প্রবল ঈর্ষা হতো।
থিম নাম্বার 3 অর্থাৎ সমাজে নারীর অবস্থান এবং পিতৃতান্ত্রিক সমাজ। এই থিম নাম্বার 3 আলোচনা প্রসঙ্গে আমরা বলতে পারি যে রবার্ট ব্রাউনিং রচিত মাই লাস্ট ডাচেস কবিতাটি সমাজে নারীদের উপর পুরুষের কর্তৃত্বর গল্প নিয়ে রচিত। এখানে ডিউক তার স্ত্রীর স্বাধীনতা সহ্য করতে না পেরে তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। তিনি তার স্ত্রীকে কৃতদাস বা কেনা গোলাম ভাবতেন। 4 নাম্বার থিম অর্থাৎ শিল্প ও বাস্তবতার সম্পর্ক, এই থিমটি নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদেরকে বলতে হয় যে ডিউক অফ ফেরেরা তার স্ত্রীকে জীবিত অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারেননি, কিন্তু তার স্ত্রীর মৃত্যুর পর এখন তিনি তার স্ত্রীর ছবিটির উপরে পর্দা লাগিয়ে বা পর্দা খুলে অনেক সময় সেটাকে সিদ্ধান্ত নেন যে তিনি কাকে সেই ছবিটি দেখাবেন এবং কাকে সেই ছবিটি দেখাবেন না। ডিউকের স্ত্রী যখন জীবিত ছিলেন তখন কিন্তু ডিউক এইটা করতে পারতেন না, কারণ তার স্ত্রী ডাচেস তিনি সবার সঙ্গেই খোলামেলাভাবে মেলামেশা করতেন, কথাবার্তা বলতেন। এখন তার মৃত্যুর পর ডিউক তার ছবিটি পর্দা খুলে এবং পর্দা বন্ধ করে সিদ্ধান্ত নেন যে তিনি কাকে সেই ছবিটি দেখাবেন এবং কাকে দেখাবেন না। এখানে এই ছবিটি শিল্প না হয়ে ক্ষমতার প্রতীক হিসাবে আমরা আলোচনা করব। আত্ম অহংকার ও আত্মমুগ্ধতা অর্থাৎ থিম নাম্বার 5। থিম নাম্বার 5 যদি আলোচনা করতে হয় তাহলে এই প্রসঙ্গে বলে রাখি মাই লাস্ট ডাচেস এই কবিতাটির মধ্য দিয়ে ডিউক অফ ফেডেরার নানা চরিত্র আমরা দেখতে পাচ্ছি, যেমন ঈর্ষা, সন্দেহ প্রবণতা, আত্মহংকার, এছাড়াও সহানুভূতির অভাব। ডিউকের চরিত্রে এই বিশেষ গুণগুলো বর্তমান। ডিউক নিজের অপরাধকে অপরাধ বলে মনেই করেন না, তিনি মনে করেন যে তার স্ত্রী কোনো একটা বস্তু যাকে তিনি নিজের ইচ্ছাখুশি মতো নিয়ন্ত্রণ করবেন ও পরিচালনা করবেন। উপসংহারে বলতে হয় যে মাই লাস্ট ডাচেস কবিতাটি মানুষের অহংকার, ক্ষমতার অপব্যবহার, নারীদের দমন পীড়নের এক সমালোচনা গল্প। ডিউকের কথায় তার অমানবিক আচরণের প্রকাশ পাওয়া যাচ্ছে। এবারে শুরু করছি কবি রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ। ওই যে আমার শেষ স্ত্রী, দেওয়ালের উপর আঁকা, দেখে মনে হয় যেন জীবন্ত সে। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার নাও, ফ্রা প্যানলফস হ্যান্ড ওয়ার্কড বিজিলি এ ডে অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস। আমি ওটাকে এক বিস্ময়কর কাজ বলে মনে করি। এখন ফ্রা প্যানলফ এর হাতের কাজ। একটি গোটা দিন ব্যস্ত হয়ে পরিশ্রম করেছিল সে, এবং তারপর ওই ছবি দেওয়ালে টাঙানো হয়েছে। Will it please you sit and look at her? I said. Fra Panlov by design, for never read strangers like you that pictured countenance, the depth and passion of its earnest glance. But to myself they turned, since none puts by the curtain I have drawn for you but I, and seemed as they would ask me if they durst how such a glance came there. So, not the first are you to turn and ask thus. Sir, আপনি কি দয়া করে এখানে বসে বসে ছবিটি দেখতে চাইবেন? আমি তাই বলি, ফ্রা প্যানলফের হাতের কাজ বা ফ্রা প্যানলফের সৃষ্টি, যা আপনার মতো অপরিচিত আগন্তুকেরা কখনোই তার নাম শোনেনি। আর এই কথাটা আপনাদের চেহারাই বলে দেয় যে তারা কখনো বোঝেনি ওই ছবির মুখের গভীর ভাব, কিন্তু তারা বরং আমার দিকেই তাকিয়ে থাকে, যেহেতু আমি ছাড়া আর অন্য কেউ এই পর্দা সরায় না যা আমি আপনার জন্য সরিয়ে দিয়েছি। তারা যেন, সেই আগন্তুকেরা যেন বলতে চায়, অবশ্য যদি তারা বলার সাহস করে তবেই তারা বলে, তারা যেন জানতে চায় ওই ডাচেসের ছবিতে এত তীব্র আবেগ ও সৌন্দর্যের গভীরতা কিভাবে এলো বা কিভাবে আসা সম্ভব। আর ইউ টু টার্ন অ্যান্ড ask thus, sir, it was not her husband's presence only called that spot of joy into the duchess's cheek. Perhaps Fra Panlop chanced to say her mental lapse
over my lady's wrist too much, or paint must never hope to reproduce her faint, her flush that dies along her throat. মহাশয়, আপনিও কি আমার দিকে ফিরে ওই একই প্রশ্ন জিজ্ঞাসা করবেন? এটা এটা তার স্বামীর জন্য নয়। তার স্বামীর উপস্থিতি কেবল নয় যে ওই ডিউকের স্ত্রীর গালে এত সুন্দর একটা সৌন্দর্য এবং রক্তিম আভার হাসি বা রক্তিম আভার ছোপ সেটা ডেকে আনতো, এমনকি ফ্রা প্যানলপ নিজে সুযোগ পেয়ে একবার বলেছিল তার অর্থাৎ ওই ডাচেসের ঢিলেঢালা পোশাক হাতের কবজিকে ঢেকে রেখেছে, অথবা এমন রং কখনোই তার গলার কাছে মিলিয়ে যাওয়া রক্তিম আভাকে পুনরায় রঙিন করতে পারে না। Such stuff was courtesy, she thought, and cause enough for calling up that spot of joy. এই রকমের ছোট ছোট ঘটনাগুলো ছিল তার শিষ্টাচার, সে এটাই ভেবেছিল, এবং এটা যথেষ্ট কারণ ছিল সেই আনন্দের ছাপকে ডেকে আনার জন্যে। She had a heart, how shall I say, too soon made glad, too easily impressed. She liked whatever she looked on, and her looks went everywhere. তার এমন এক হৃদয় ছিল, আমি কিভাবে বলি, খুব দ্রুত সে আনন্দিত হয়ে যেত, খুব দ্রুত সে প্রভাবিত হয়ে যেত, সে যা দেখত সবই তার পছন্দ হতো, এবং তার চোখের চাহনি ছিল সর্বত্র। স্যার, ইট ওয়াজ অল ওয়ান, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, দ্য bow of cherries, some officious fool broke in the orchard for her, the white mule she rode with round the terrace, all and each would draw from her alike the approving speech or blush at least. মহাশয়, সবই কি এক ছিল? তাকে করা আমার সব অনুগ্রহ আর পশ্চিমে ডুবে যাওয়া সূর্যের আলোর মতো। কোনো এক বোকা নির্বোধ তার জন্য বাগানে ভেঙে রেখেছিল চেরি গাছের ডাল, আর সেই সাদা রঙের গাধাটা যার উপরে চড়ে সে বিশাল বাগানে ঘুরে বেড়াতো, সকলে তার কাছ থেকে পেত একই রকমের মিষ্টি মিষ্টি কথা, অথবা দেখতে পেত তার মুখের লজ্জায় রাঙা রক্তিম আভার হাসি। She thanked men good, but thanked somehow, I know not how, as if she ranked my gift of a 900 years old name with anybody's gift. সে পুরুষদের ধন্যবাদ জানাতো, খুব ভালো কথা, কিন্তু ধন্যবাদ জানাতো এমন ভাবে, হয়তোবা আমি জানি না, যেন সে রাখতো আমার দেওয়া 900 বছরের পারিবারিক সম্মান, পারিবারিক নামকে অন্য কোনো ব্যক্তির দেওয়া উপহারের সাথে একই স্থানে। Who would stoop to blame this sort of trifling, even had you skill in speech, which I have not, to make your will quite clear to such an one, and say just this or that in you disgust me, here you miss, or there exceeds the mark, and if she let herself be lessened, so nor plainly said her wits to yours forsooth and made excuse, even then would be some stooping, and I choose never to stoop. কেই বা এমন আছে যে মাথা নুইয়ে এরকমের তুচ্ছ ব্যাপারের জন্য দোষ দেবে? এমনকি যদি আপনার কথা বলার দক্ষতা থাকে, যা আমার মোটেও নেই, কথা বলার দক্ষতা আমার নেই, তোমার ইচ্ছা পরিষ্কার করে বলার জন্য, তাকে বোঝাবার জন্য তেমন একজনকে, এবং বলো তোমার এটা বা ওটা আমাকে বিরক্ত করে, অথবা তুমি ক্লিয়ারলি সেই ডাচেসকে বলতে পারো যে এইটা বা ওইটা আচরণ তোমার আমাকে বিরক্ত করেছে, এখানে তুমি ভুল করেছো, অথবা তুমি সীমা অতিক্রম করে ফেলেছো, এবং যদি সে নিজেকে শুধরে নিতে না চায়, শুধুমাত্র তোমার কথার উপরে কথা সাজিয়ে তোমাকে বলে তাই তো বটেই, এবং অছিলা খোঁজে, এমনকি তখন হবে নিজের মর্যাদা থেকে নিচে নামা, এবং আমি বেছে নিয়েছি
কখনো তা না করার সিদ্ধান্ত। Oh, sir, she smiled, no doubt, whenever I passed her, but who passed without much the same smile? This grew. I gave commands, then all smiles stopped together. মশাই, সে হাসতো, এতে কোনো সন্দেহ নেই। যখনই আমি তার পাশ দিয়ে যেতাম সে হাসতো, কিন্তু যখন অন্য কেউ তার পাশ দিয়ে গেলেও ওই একই রকমের হাসি থাকতো তার মুখে। এসব খুব বেশি হচ্ছিল, তাই আমি আদেশ দিয়েছিলাম। তখন তার সমস্ত হাসি একসঙ্গে থেমে গেল। দেয়ার সি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ। এখন সে ওই দেওয়ালে দাঁড়িয়ে, যেন মনে হয় জীবন্ত সে। উইল ইট প্লিজ ইউ রাইজ? উই উইল মিট দ্য কোম্পানি বিলো দেন। মহাশয়, আপনি কি এখন উঠতে চান? বেশ, তাহলে আমরা নিচে গিয়ে অতিথিদের সঙ্গে দেখা করব। I repeat, the Count, your master's known munificence, is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed, though his fair daughter's self, as I avowed at starting, is my object. মহাশয়, আমি আবারও বলছি, তোমার প্রভু সেই আর্ল বা সেই কাউন্টের এটা উদারতা নিশ্চিত করেছে যে পণের জন্য আমার কোনো ভণ্ডামি বা আমার কোনো ভান প্রত্যাখ্যাত হবে, বা আমার কোনো ভান তিনি গ্রহণ করবেন না বা স্বীকার করবেন না। যদিও তার সুন্দরী মেয়ের জন্য আমি প্রথমেই স্বীকার করেছি, আমার এটাই উদ্দেশ্য। না, we will go together down, sir. Notice Neptune, though taming a seahorse, though a rarity, thought a rarity, which Claus of Innsbruck cast in bronze for me. মহাশয়, আপনি নেপচুন অর্থাৎ রোমানদের সমুদ্র দেবতা। মহাশয়, আপনি আপনি নেপচুনের এই মূর্তিটা লক্ষ্য করলেন? যদিও সমুদ্রের এক ঘোড়াকে ওই নেপচুন সে বসে আনছে, এটা একটা বিশাল সৃষ্টি বলে মনে হচ্ছে, যা ইন্সব্রুকের ক্লজ আমার জন্য ব্রোঞ্জ দিয়ে তৈরি করে দিয়েছেন। আমি আশা করছি কবি রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস এই কবিতাটির এই ভিডিওতে যে সংক্ষেপে আলোচনা এবং সংক্ষেপে কিছু তথ্য দেওয়া হয়েছে বা যা তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে, এটাতে আমার দর্শকদের অনেক উপকৃত হবে এবং আশা রাখছি আমার দর্শকেরা সবাই এই ভিডিওটাকে লাইক শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আপাতত এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে।